সো আমাদের রেকর্ড শুরু হয়েছে, যেটা বলতেছিলাম। সো আমাদের গুগল অ্যাডস এর জন্য যেই বিষয়গুলো, গুগল অ্যাডস গুলো আমরা কেন শিখবো? বেসিক্যালি আমরা গুগল অ্যাডসটা আমরা গুগলে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখি, যেমন এর মধ্যে সবই আমরা ডিসপ্লে অ্যাডের মধ্যে ম্যাক্সিমাম ধরতে পারি। এই ডিসপ্লে অ্যাডগুলোকে বিভিন্নভাবে ভাগ করা হয়, যেমন সার্চ অ্যাড, তারপর আপনার ব্যানার অ্যাড, তারপর ইন স্ট্রিম অ্যাডস। সো এইগুলাকে যদি আমরা একটু দেখি, এগুলা স্টেপ বাই স্টেপ আমরা পরবর্তীতে যখন করব তখন দেখতে পারবো। তারপর বিভিন্ন আমরা যখন অ্যাপস ডাউনলোড করি, iOS অথবা অ্যান্ড্রয়েড যে অ্যাপসগুলো আমরা ডাউনলোড করি, আমরা অ্যাপসের মধ্যেও অনেক ধরনের পপ আপ অ্যাডস দেখে থাকি। তো এই যে যাবতীয় অ্যাডগুলো আছে, তারপর ইউটিউবে আমরা ভিডিও দেখতেছি, এর মধ্যে অ্যাড আসতেছে, বা সাইড ব্যানারে অ্যাড আসতেছে, আমাদের যে কোনো একটা মেসেঞ্জারের মধ্যে অ্যাড আসতেছে, কন্টেন্টের মধ্যে অ্যাড আসতেছে, অথবা আমরা অনেকেই গুগল অ্যাডসেন্স সম্পর্কে আইডিয়া আছে আমাদের। এই গুগল অ্যাডসেন্সও যারা ইনকাম করে তাদের বিভিন্ন ব্লগ সাইট অথবা ব্লগে যে ধরনের অ্যাডগুলো আসে, সেগুলো কোনো না কোনো অ্যাডভার্টাইজার অ্যাডগুলো সাবমিট করে, এই জন্য গুগলে অ্যাডগুলো আসে। তো আমাদের আজকে ক্লাসের মূল বিষয়টা হচ্ছে গুগল অ্যাডস, এবং আজকে আমরা সাধারণত একটা অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয়, নতুনভাবে ক্রিয়েট করতে হয়, আমরা সেই জিনিসটা দেখব। আর এইটার মধ্যে কিছু ফ্যাক্ট আছে, আমরা একটু খেয়াল করে দেখব, কারণ আমরা যেহেতু আমাদের মোটামুটি টার্গেট হচ্ছে নিজেরা কাজ করব প্লাস মার্কেট প্লেসে কাজ করব। সো মার্কেট প্লেসে কাজ করতে হলে আপনি যদি কারো কোনো কোম্পানি বা কোনো অন্য পার্সনের যদি অ্যাড ম্যানেজার হন, তাহলে সেক্ষেত্রে তার অ্যাড অ্যাকাউন্টটা আপনাকে কন্ট্রোল করতে হবে। তার অ্যাড অ্যাকাউন্টে অনেক ধরনের কিছু করতে হবে, কাস্টমাইজেশন করতে হবে, যেগুলো আপনি না জানলে হয়তো করতে পারবেন না। সো স্টার্ট করি। সো আমি সর্বপ্রথম একটা নতুন একদম ব্র্যান্ড নিউ একটা থেকে আমি অ্যাড অ্যাকাউন্টটা শুরু করব, ইমেল থেকে। এটাতে অ্যাড অ্যাকাউন্ট নাই। তো সবার প্রথমে যেটা থাকতে হবে, আপনার একটা অবশ্যই জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে তারপর আপনি যখন যাবেন ads.google.com এ, তখন এখানে স্টার্ট নাও ক্লিক করলে আপনাকে নর্মালি এরকম একটা পেজে নিয়ে আসবে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? জি ভাইয়া। রাইট। সো আপনারা একটু লোডিং হচ্ছে, লোডিং হোক। এখানে দেখেন, আমরা যখনই গুগল অ্যাডস এ স্টার্ট করতে আসলাম, এখানে আমাকে দুইটা অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে ইউর ওয়েবসাইট এ গুড অপশন ইফ ইউ ওয়ান্ট টু গেট মোর ওয়েবসাইট অ্যাকশন লাইক পারচেজ অর বুকিং, বা আরেকটা অপশন দিছে, সাথে আরেকটা অপশন দিছে সিলেক্ট করার জন্য ইউর বিজনেস প্রোফাইল বা ব্লা ব্লা। তো এগুলো যখন যদি আমি এখন করতে চাই, তাহলে আমার কাছ থেকে ডিরেক্ট আগে কার্ড নিবে, মানে কার্ড অ্যাড করতে বলবে, একটা ক্যাম্পেইন সেট করতে বলবে। তো আমি এখানে যাব না। আমি এখানে যে আমরা ফার্স্টে যেহেতু আমরা প্র্যাকটিস করব, এটা দিয়ে আমরা দেখব, সেহেতু আমি আগে এক্সপার্ট মোডে চলে যাব। একটু নিচে দেখেন, আর ইউ প্রফেশনাল মার্কেটার, দেন সুইচ টু এক্সপার্ট মোড। সো আমি যখন এক্সপার্ট মোডে চলে যাব, আমরা জেনেছি আগে হয়তো আমি মানে আমার লাস্ট ক্লাসে বলছিলাম ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য কি অ্যাড ম্যানেজার ইউজ করতে। তো ঠিক এভাবে গুগল অ্যাডসে যখন আপনি করবেন, এক্সপার্ট মোডে যেয়ে কাজ করবেন, ঠিক আছে? সো এখানে দেখেন কিছু অপশন দিছে, অ্যাড এর বিভিন্ন মানে ধরন দিছে এখানে, যেমন সেলস পারপোজ, লিড পারপোজ, ওয়েবসাইট ট্রাফিক, বা প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড কনসিডারেশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অ্যাপ প্রমোশন, লোকাল স্টোর ভিজিটস, হাবিজাবি, অনেক কিছু আছে। সো এখন এখানে যদি আমরা কোনো একটা অপশনে ঢুকি, তাহলে আমাদের ক্যাম্পেইন রেডি করতে হবে। সো আমরা ওখানে যাব না। আমি এখানে দেখেন একটা ছোট্ট একটা অপশন আছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। সো আমি এই অপশনটাতে ঢুকবো। সো যখন এখানে আসবো, এইটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এখানে দেখেন কিছু ফ্যাক্ট দিছে, কনফার্ম ইউর বিজনেস ইনফরমেশন। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে বিলিং কান্ট্রিটা নিয়ে অনেকে আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, বিশেষ করে আমরা যখন বায়ারের অ্যাড অ্যাকাউন্টটা হ্যান্ডেল করি সেক্ষেত্রে। সো এটা সিম্পল, যে আপনি যখন বাংলাদেশ থেকে আপনার অ্যাকাউন্টটাকে হ্যান্ডেল করবেন, তাহলে আপনার বিলিং কান্ট্রিটা হবে বাংলাদেশ। সিম্পল। আর টাইম জোনটা আপনার বিলিং কান্ট্রির উপর বেস করে অটোমেটিক্যালি ওখানে সেট আপ হয়ে যাবে। আর কারেন্সি অলওয়েজ ইউএস ডলারটাকে সিলেক্ট করবেন,
অথবা আপনার যদি চায়নাতে কোনো অ্যাকাউন্ট থাকে বা চাইনিজ ইয়েন বা সামথিং থাকে অথবা ব্রিটিশ পাউন্ড থাকে, তাহলে ওগুলো দিতে পারেন যদি থাকে। বাট যেহেতু আমরা নর্মালি আমাদের ইন্টারন্যাশনালি ইউএসডিটা সব জায়গা থেকে করে, মানে কি বলে একসেপ্ট করে, সেহেতু আমরা ইউএসডিটা এখানে দিয়েছি। বাট বাংলাদেশি টাকার কোনো অপশন এখানে পাবেন না আই গেস। তো সেক্ষেত্রে আমরা এখানে এই জিনিসগুলো একটু খেয়াল করে করবো। ধরেন আপনি বাংলাদেশে রয়েছেন, বাংলাদেশে আছেন, আপনি আপনার ব্যাংক হচ্ছে ধরেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশে আপনার অ্যাকাউন্ট খোলা। এখন আপনার কার্ডটা আপনি বিলিং কান্ট্রি দিলেন, চিন্তা করলেন যেহেতু আমি আমেরিকায় অ্যাড দিব, সেহেতু আমার তাহলে বিলিং কান্ট্রি আমেরিকা হবে কিনা। সো এই জিনিসগুলো কনফিউজ থাকার দরকার নেই। মোট কথা আপনার কার্ডটা যেই দেশের ব্যাংকের, সেই দেশটা হবে বিলিং কান্ট্রি অ্যাড্রেস, ঠিক আছে? সো আমি এখানে বিলিং কান্ট্রি বাংলাদেশ দিলাম, টাইম জোন যেটা বাংলাদেশ টাইমে অটোমেটিক সেট আপ হয়ে গেছে, কারেন্সি আমি ইউএস ডলার দিলাম। তারপর এখানে দুটো অপশন দিয়েছি, ইয়েস সেন্ড মি পারফরমেন্স টিপস, প্রমোশনাল অফার, এগুলো আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। সো আই রিকমেন্ড ইয়েস দিবেন, কারণ এখানেও আপনার পারফরমেন্স কেমন হচ্ছে, প্রমোশনাল অফারগুলো কোনো যদি থাকে অ্যাডস এর, এগুলো আপনাকে মেল করে পাঠাবে। সো এটা দিতে পারেন, দিয়ে সাবমিট দেন। তারপর দেখেন কংগ্রেস, ইউ আর অল ডান, অলরাইট। সো এই একটা পার্ট, এই পার্টটাকে যখন আপনারা করবেন একটু লিখে রাখেন আপনারা, এতটুকু করে একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে রেখে দিবেন। এটা হচ্ছে শুধু ক্লাসের জন্য, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? যে আপনারা এটা করছেন, করার পর এই অপশনটা যখন আসবে, এটাকে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে জাস্ট সিম্পলি একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে রেখে দিবেন। ওকে, আমি এখানে স্ক্রিনশট নিলাম না, আপনারা রেখে দিবেন। সো এক্সপ্লোর ইওর অ্যাকাউন্টে যাই, এক্সপ্লোর ইওর অ্যাকাউন্টে গেলাম, যার পর মোটামুটি আমার সামনে গুগল অ্যাড ম্যানেজারের একটা ড্যাশবোর্ড চলে আসছে। এখানে কিছু জিনিস আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে দেখেন, আচ্ছা এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, কিছু বাম পাশে কিছু লিস্ট আছে, ক্যাম্পিং, সেটিং, হাবিজাবি, অনেক কিছু আছে, উপরেও সার্চ আছে, রিপোর্টস আছে। বাট আমাদের এই মুহূর্তে যে কাজটা হবে, ম্যাক্সিমাম সেটিংস টুটিং সব এই টুলস অ্যান্ড সেটিং অপশনে আছে। দেখেন এখানে অনেক ধরনের অনেক মেনুজ দেওয়া আছে, প্ল্যানিং অপশন, শেয়ার্ড লাইব্রেরি, বাল্ক অ্যাকশন, তারপর মেজারমেন্ট, সেটআপ, বিলিং। সো মোটামুটি ভাবে একটা অ্যাকাউন্টের যদি আপনি একটা জাহাজের ড্যাশবোর্ড যেরকম, সো পুরো আপনার এই অ্যাড অ্যাকাউন্টের ড্যাশবোর্ড হচ্ছে এটা, এখান থেকে আপনি সব ধরনের সেটিং করতে পারবেন। সো এখন আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা হয়েছে, এই অ্যাড অ্যাকাউন্টে একটা নাম দিতে হবে। এখন প্রশ্ন হইলো নামটা কেন দিব? এখানে অবশ্য নাম দেওয়াটা কম্পালসারি না, আপনার নাম না দিলেও হয়। প্রশ্ন হলো নামটা কেন দিবেন? এখন ধরেন এই যে ডান সাইডে কর্নারে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এখানে একটা কি আছে, অ্যাড অ্যাকাউন্টের একটা আইডি আছে, তাই না? সো আপনি যখন প্রফেশনালি অ্যাড অ্যাকাউন্ট করবেন, তখন কি হবে, আপনার কিন্তু এই যে এরকম গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এরকম খালি নাম্বারটা দেখা যাবে, অনেক এখানে অ্যাকাউন্ট থাকবে, দেখেন নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এখানে, ঠিক আছে? তো আপনি যখন অনেক অ্যাকাউন্ট থাকবে, ধরেন আমার অ্যাকাউন্ট, আমিও আপনাকে হায়ার করলাম, আমি আপনাকে দিলাম যে আমার অ্যাকাউন্টটা হ্যান্ডেল করেন। এটা গুগলের ফেসবুকের পেজ যেমন অ্যাডমিন চেঞ্জ করা যায়, এখানে গুগল অ্যাড অ্যাকাউন্টেরও অ্যাডমিন বানানো যায়, নতুন অ্যাডমিন অ্যাড করা যায়, ঠিক আছে? তো আপনি আমার অ্যাকাউন্ট আপনার কাছে আছে, আরেকজনের অ্যাকাউন্ট আছে, আপনার বন্ধুর অ্যাকাউন্ট আছে, এখন সবার অ্যাকাউন্টে যদি এখানে থাকে শুধু নাম্বার দেওয়া থাকে, তাহলে তো আপনি নাম্বার দেখে বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি কোন টাকার অ্যাকাউন্ট। সেই জন্য বেটার হয় কি, আমরা যদি এই অ্যাড ক্যাম্পিং এর বা অ্যাড অ্যাকাউন্টে যদি একটা নাম দিয়ে দিই, তাহলে কি হয়, আমরা এটাকে আইডেন্টিফাই করতে আমাদের সুবিধা হবে। এই কাজগুলো এক্সট্রা কাজ, এই কাজগুলো কেন করতেছি আমি আবারও বলি, এই কাজগুলো করতেছি এই কারণে, যেহেতু আমাদের সেকেন্ড টার্গেট হচ্ছে আমরা বাইরের কাজ করব। সো বাইরের কাজ করতে হলে আমাদের অনেক বায়ার থাকবে ইনশাআল্লাহ। সো তাদের অ্যাড অ্যাকাউন্ট গুলো হ্যান্ডেল করতে হবে, এই জন্য আমাদের এই কাজগুলো করতে হবে। সো একটা বায়ার তো তার জিমেল অ্যাকাউন্টে সব আইডি পাসওয়ার্ড আপনাকে নাও দিতে পারে, তাই না? সেক্ষেত্রে অ্যাকাউন্টের অ্যাডমিনটা বা অ্যাক্সেসটা আপনাকে ট্রান্সফার করতে পারে। সেই জন্য আমাদের এই কাজগুলো করতে হবে। এখন এই অ্যাড অ্যাকাউন্টের নামটা আমরা কিভাবে করব, নাম লিখবো কিভাবে? এখন এই অ্যাড অ্যাকাউন্টের নাম করতে হলে আমাদের চলে যেতে হবে টুলস অ্যান্ড সেটিংসে। টুলস অ্যান্ড সেটিংসে যাওয়ার পর আমাদের খুঁজতে হবে সেটআপ অপশনে। সেটআপ অপশনে দেখেন একটু নিচের দিকে আসলেই পাবেন প্রেফারেন্স অপশন। সো আমি যদি প্রেফারেন্স অপশনে যাই,
প্রেফারেন্স অপশনে গেলে এখানে দেখেন কিছু অপশন দেওয়া আছে, যেগুলো কিছু কিছু আছে এডিটেবল, কিছু আছে নন এডিটেবল। এডিটেবলের মধ্যে আছে অ্যাকাউন্ট নেম। অ্যাকাউন্ট নেমে যদি আমি যাই, অ্যাকাউন্ট নেমে গিয়ে আমি এখানে ক্লিক করেন, এখানে আপনার অ্যাকাউন্ট নেমটা করে যাবে, দেখা যাবে। যেমন আমি যদি এখানে দেই, ধরেন এফডিএম স্যাম্পল অ্যাকাউন্ট, নামটা লিখলাম, লিখে এখানে সেভ করে দিলাম। সেভ করে আমার এখানে এটা একটা নাম হয়ে গেল, মানে অ্যাকাউন্টের একটা নাম দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে যাই, দেখেন এটাকে কিন্তু আমি চেঞ্জ করতে পারছি না, কারণ টাইম জোনটা কি কিন্তু আপনার কি হয়েছে, নাম হিসেবে এই যে কি বলে আপনার বিলিং কান্ট্রি হিসেবে অটোমেটিক সেট আপ হয়ে আছে, সো এটা করা যাচ্ছে না। অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ দিছে। এখানে দেখেন উপরে আরেকটা অপশন আছে, যে এখানে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ নাম্বার ফরম্যাট। সো ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, এটা নর্মালি আমরা ইংলিশ ইউজ করি। নাম্বার ফরম্যাট ইউনাইটেড স্টেটস, সো এগুলো চেঞ্জ করার কিছু নাই, নাম্বার ফরম্যাটটা যেরকম দেওয়া আছে এই হিসেবে। চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন, আপনি যদি নাম্বার ফরম্যাট অন্যভাবে নিতে চান, সো ইটস আপ টু ইউ, বাট দরকার নাই। দেওয়ার পর মোটামুটি ভাবে ডাটা প্রোটেকশন কন্টেন্ট, প্রোটেকশন কন্ট্যাক্ট, ডাটা প্রোটেকশন কন্ট্যাক্টটা একটা দেখবেন। এই যে অপশনগুলো দেখাচ্ছি, এই পার্টটা বাদে, এই প্রেফারেন্স ফর এফডিএম স্যাম্পল অ্যাকাউন্ট, এটা তো নামটা করলাম, প্রেফারেন্সের এই পার্টটা বাদে এই যে ডাটা প্রোটেকশন কন্ট্যাক্ট যেটা, এই কাজটা হচ্ছে আপনার সেমি কম্পালসারি বলতে পারেন। মানে আপনি করে রাখা ভালো, করে রাখা ভালো। কারণ কি, আপনি যদি ডাটা প্রোটেকশন কন্ট্রাক্টটা যদি আপনি ফিল আপ করে রাখেন, তাহলে যদি কখনো ফার্দার আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটাকে আইডেন্টিফাই করা গুগলের জন্য সুবিধা হয়। অথবা আপনি যখন ফোন দিয়ে বা ওভার ফোন যদি আপনি এটাকে ফিক্স করতে যান, প্রবলেম কোনো অ্যাকাউন্টের, অ্যাড অ্যাকাউন্টের প্রবলেমটা ফিক্স করতে যান, তখন আর কি আপনাকে আইডেন্টিফাই করতে ওদের জন্য সুবিধা হয়, ভেরিফাই করতে সুবিধা হয় যে অ্যাকাউন্টটা আপনার, ওনারশিপ আপনার। সো এখানে প্রাইমারি কন্ট্যাক্টে যদি যান, প্রাইমারি কন্ট্যাক্টে যদি নেম দেই, নেমে যেহেতু এটা অ্যাকাউন্টটা আছে হচ্ছে এরিন স্টেফেনসনের নামে, সো আমি যদি এরিনে দেই, স্টেফেন দিলাম, এরিন স্টেফেনসন। ইমেল অ্যাড্রেসটা আমার এখানে যেটা দেওয়া আছে, ধরেন এটাই দিলাম। আচ্ছা, এইটা ইউজ করতেছি, দ্যাট মিনস এটা না যে আপনার এই আপনার যে ইমেলটা ইউজ করতেছেন এই ইমেলের ডিটেলটা এখানে দিতে হবে। এই অ্যাকাউন্টের যেই মালিক, মেইন ওনার, তার ডিটেলটা কিন্তু এখানে দিতে হবে। সাপোজ এই অ্যাকাউন্টটা যদি ট্রান্সফার করা হইতো, ধরেন আমার অ্যাকাউন্টটাকে আমি ট্রান্সফার করছি এরিনকে, এখন এই এরিন যদি এই ডাটা প্রোটেকশন কন্ট্যাক্টটা সেভ করে, তাহলে আমার কন্ট্যাক্ট ডিটেল কিন্তু এখানে দিবে। কথাটা ক্লিয়ার আপনাদের কাছে? এবারে মানে কন্ট্যাক্ট এইখানে কোন ইনফরমেশন গুলো হবে? রেসপন্স প্লিজ, একটু তাড়াতাড়ি রেসপন্স করবেন আমি জিজ্ঞেস করলে। ধরেন এই যে ডাটা প্রোটেকশন কন্ট্যাক্ট, যে বিষয়টা, ডাটা প্রোটেকশন কন্ট্যাক্টে যে ইনফরমেশন গুলো দেওয়া হবে, এই ইনফরমেশন গুলো আমি কিন্তু এখান থেকে কপি করে দিচ্ছি। তার মানে এটাই না যে আপনি যেই ইমেল দিয়ে এই অ্যাড অ্যাকাউন্টটা কন্ট্রোল করবেন, সেই ইমেলের ইনফরমেশন গুলো এখানে দিতে হবে, বিষয়টা সেটা না। বিষয়টা হলে এই কন্ট্যাক্ট ইনফরমেশনটা কার হবে, এই কন্ট্যাক্ট ইনফরমেশনটা হচ্ছে তার হবে যে এই অ্যাড অ্যাকাউন্টের মেন ওনার। এখন আমি এখানে এই ইনফরমেশনটা কেন দিচ্ছি, কারণ কি, এই অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু এরিন স্টেফেনসনের, এই জন্য আমি এখানে এই অ্যাকাউন্ট এই ইনফরমেশন গুলো দিচ্ছি। বাট এই অ্যাড অ্যাকাউন্টটা যদি আমি ট্রান্সফার করতাম, আমার অ্যাকাউন্টটা যদি আমি এরিনকে ট্রান্সফার করতাম, আর এরিন যদি এটাকে ফিল আপ করতো, তাহলে এখানে কিন্তু আমার নাম আসতো, আমার ইমেল অ্যাড্রেস আসতো, আমার মোবাইল নাম্বার আসতো। কথাটা কি ক্লিয়ার? অলরাইট। সো এখানে যখন এখানে আমি ইনফরমেশনটা দিলাম, ইনফরমেশন দিয়ে আমি এখন ধরেন আমি যেহেতু বাংলাদেশে বা এরিন যেহেতু এখন এই মুহূর্তে বাংলাদেশে করা আছে, অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ আইপি থেকে হ্যান্ডেল করতেছে, তো সেক্ষেত্রে এরিনের নাম্বারটাও ধরেন আমি এখানে বাংলাদেশ একটা দিয়ে দিলাম। আচ্ছা, আরে বাংলাদেশ দিলাম। সো এখানে আমি ধরেন একটা নাম্বার দিলাম, যেহেতু এখানে 10টি নাম্বার দিছে, তো আমি একটা নাম্বার দিয়ে দিই, 0191
298989898 ছটা হয়েছে। হ্যাঁ, ধরেন এটা একটা নাম্বার দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড্রেস দিয়ে দেন। ডাটা প্রোটেকশন অফিসার, এটাকে আপনার যদি ডাটা প্রোটেকশন অফিসার মানে আপনার এই অ্যাকাউন্ট হ্যান্ডেলের জন্য অন্য কেউ যদি থাকে তাহলে তার অ্যাড্রেস দিতে পারেন, অথবা আপনি সেম অ্যাজ প্রাইমারি কন্ট্যাক্ট দিলে আপনার এই কন্ট্যাক্টটাই আর কি এখানে অ্যাড হয়ে যাবে। সো এইটুকু দিলেই হয়ে যাবে। ইউ রিপ্রেজেন্টেটিভ দরকার নাই, এখানে আপনার ইউ প্রেজেন্টেটিভের কি বলে, প্রেজেন্টেটিভ না রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ এখানে যদি ইউ রিপ্রেজেন্টেটিভ থাকে, অ্যাকচুয়ালি ইউ রিপ্রেজেন্টেটিভ এখানে আমরা ইউজ করি না সাধারণত, আর এখানে দিলেও হয় না দিলেও হয়, ওটা আমাদের লাগে না। ইউ সাধারণত এটাকে সো আপনি যখন এটা হয়ে যাবে ডাটা প্রোটেকশন অফিসার দিবেন, তখন আপনি এখানে সিম্পলি সেভ অপশনটা দেন। ওকে, সো আমাদের মোটামুটি ভাবে কন্ট্যাক্ট হয়ে গেছে, মানে আমাদের ইনফরমেশন গুলো সেভ করা হয়ে গেছে। তারপর আসতেছে হচ্ছে রুলস অ্যান্ড টার্মসে। রুলস অ্যান্ড টার্মসটা এটা নিজ উদ্যোগে পড়ে নেবেন, কারণ এখানে সবকিছু লেখা আছে কিভাবে আপনি কেন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হইতে পারে, কি কি কারণে আপনার অ্যাকাউন্ট কোয়ালিটি নষ্ট হতে পারে। অ্যাকাউন্ট কোয়ালিটি কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা একটু পরে আমরা জানতে পারবো বিষয়টা কেন ইম্পর্টেন্ট। এই হলো মোটামুটি ভাবে আমাদের প্রেফারেন্সের কাজ কমপ্লিট হলো, ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্টের প্রেফারেন্সের কাজ। তো এই এতটুকু আপনারা মনে হয় আপনারা পারবেন। তারপর চলে যাই হচ্ছে আমাদের এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমরা তারপর নেক্সট স্টেপে যাব। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এখানে আমরা দুইটা জিনিস শিখলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে বিগিনিং থেকে, আর টুলস এন্ড সেটিং এ যে একটা কাজ করা হয়েছে, অ্যাকাউন্টের নাম দেওয়া হয়েছে আর কি, এবং সাথে কিছু ইনফরমেশন ফিল আপ করা হয়েছে। অলরাইট, সো যেহেতু রেসপন্স আর নাই, সো সবাইকে ধরে নিলাম কারোর কোশ্চেন নাই। ওকে, সো তারপর এটাতে যাই। তারপর যাব হচ্ছে আমরা বিলিং ইনফরমেশনে। বিলিং ইনফরমেশনে যাওয়ার যেতে হলে সিম্পলি টুল সেটিং এ যাব, বিলিং এ আসবো। বিলিং এ দেখেন দুইটা কতগুলো অপশন দিয়ে দিছে, সামারি, ডকুমেন্টস, ট্রানজাকশন, সেটিং, প্রমোশন। সো আমরা প্রথমে সামারিতে ঢুকি। সো যদি আপনার অ্যাকাউন্টটা হয় নতুন, তখন আপনি সামারিতে ঢুকলেই আপনার অ্যাকাউন্ট সেটআপ চলে আসবে, আপনার মানে অ্যাকাউন্টে টোটাল মোটামুটি ভাবে কার্ড কোড অ্যাড করার অপশনে চলে আসবে সেটআপ করার জন্য। এখন আসলে যেমন বিলিং কান্ট্রি এখানে অটোমেটিকই দেওয়া আছে, কারণ আমরা এর আগে সেটআপ করছিলাম বাংলাদেশ, তো এখানে বাংলাদেশ আছে। ইউএসডিটা মিউট করা মানে আনএডিটেবল করে রাখছে, এটা আমরা এডিট করতে পারতেছি না। তারপর এখানে দেখেন অ্যাকাউন্ট টাইপ, এটা কি অর্গানাইজেশন না পার্সোনাল, সো ইন্ডিভিজুয়াল, আই রিকমেন্ড ইন্ডিভিজুয়াল, যেহেতু আপনি মানে কোনো কোম্পানি না। তারপর ট্যাক্স ইনফরমেশন পার্সোনালে অ্যাকচুয়ালি এটা মাঝে মাঝে ঝামেলা করে, ট্যাক্স যদি এখানে ইনফরমেশন 3 নাম্বার না দেন, তাহলে আপনার অ্যাডে যেই চার্জটা কাটবে তার সাথে 15%-এর মতো আরো অ্যাড করে দেয় তারা, বিলটা অ্যাড করে দেয়। তো আমি এখানে আপনি চাইলে এটা অ্যাড করে নিতে পারেন, ট্যাক্স ইনফরমেশনটা 3 নাম্বার, নাহলে নাও দিতে পারেন। নেম অ্যান্ড অ্যাড্রেস নর্মালি আপনি এখানে ফিল আপ করেন যেভাবে করছিলেন, ধরেন দিলাম।
ফোন নাম্বার দরকার নাই। এখানে দেখেন কার্ড ডিটেলস দিতে বলছে। এখানে হাউ ইউ পে একটা অপশন দেখেন আর পেমেন্ট মেথড। এখানে দেখেন অটোমেটিক পেমেন্ট আছে, আর একটা হচ্ছে আপনার ম্যানুয়াল পেমেন্ট আছে। এখন অটোমেটিক পেমেন্ট কোনটা? অটোমেটিক পেমেন্ট হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টে আপনি যখন ক্যাম্পিং রান করবেন তখন ক্যাম্পিং এ যত খরচ হবে ওই খরচটা অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট খরচ হলে, প্রথম দিকে লিমিট থাকে কম, ধরেন $5-10 খরচ হলেই এটা আপনার কার্ড থেকে অটোমেটিক চার্জ করে ফেলবে। আর ম্যানুয়াল কোনটা? ম্যানুয়াল হচ্ছে আপনি আগে কিছু প্রিপেইড, অর্থাৎ আপনি একটা অ্যামাউন্ট গুগলে মানে রিচার্জ করে রাখবেন, সেই অ্যামাউন্টের উপরে করবে, মানে গুগলে যখন ক্যাম্পিং রান করবেন সেই অ্যামাউন্টের বেস করেই ওটাকে করবে, মানে ওটাকে কি বলে, ওটাকে ইউজ করবো, ওই অ্যামাউন্টের উপরে ক্যাম্পিংটা রান করবে। এখন কথা হচ্ছে আমরা কখন ম্যানুয়াল আর কখন অটোমেটিক ইউজ করব। বেসিক্যালি আপনার যদি ডুয়াল কারেন্সি কোনো ক্রেডিট কার্ড থাকে, আমি আবারও বলতেছি, যদি আপনার ডুয়াল কারেন্সির কোনো ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি অটোমেটিক পেমেন্টের অপশনের জন্য এলিজিবল। আর যদি আপনার কোনো ক্রেডিট কার্ড না থাকে, যদি ডেবিট কার্ড থাকে, এটা মাস্টার হোক আর ভিসা হোক, তাহলে আপনি ম্যানুয়াল পেমেন্টে যাবেন। সাধারণত প্রিপেইড মাস্টার কার্ডগুলা মানে এখন অ্যালাউ করে না। আগে আমি অনেক সময় দেখছি পেনিয়র মাস্টার কার্ডও অ্যালাউ করতো না, এখন করে কিনা আমি জানি না, আপডেটেড হয়েছে কিনা। বাট আমি কখনো পেনিয়র মাস্টার কার্ড নিজেও ইউজ করি নাই, আগে চেষ্টা করছিলাম, কাজ হয় নাই। সো যখন এই ধরনের প্রিপেইড ডেবিট কার্ড যদি এরা অ্যালাউ করে, তাহলে প্রিপেইড ডেবিট কার্ড অথবা শুধু ডেবিট কার্ড যেগুলো, সেগুলো ইউজ করার জন্য আপনি কি করতে পারেন, ম্যানুয়াল পেমেন্টটা ইউজ করতে পারেন। অবশ্যই এগুলো ইন্টারন্যাশনাল সাপোর্টেড, ডুয়াল কারেন্সি সাপোর্টেড হইতে হবে, লোকাল গুলাতে হলে হবে না। আর না হলে ক্রেডিট কার্ড হলে অটোমেটিক পেমেন্ট সিস্টেমটা দিতে হবে। ক্রেডিট কার্ডও কি করতে হবে, ডুয়াল কারেন্সির হইতে হবে, বাংলাদেশের লোকাল গুলা হইলে হবে না। হলে আপনি আপনার এখানে কার্ড ডিটেলটা দিবেন, এক্সপায়ার ডেটটা দিবেন, সিভিসি নাম্বারটা দিবেন, দেওয়ার পরে টার্মস অ্যান্ড কন্ডিশন যদি সময় থাকে পড়বেন, না সময় থাকলে এগ্রিতে দিয়া সাবমিট করে দিবেন। সাবমিট করলে কি হয়ে যাবে, আপনার এই অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। এখন আমি যদি এখানে কার্ডটার একটা নাম্বার দেই, আমি তো দেখাইতে পারতেছি না, কারণ এখন যদি আমি এখানে যেখানে একটা নাম্বার দেই তাহলে এটা নিবে না, কারণ এটা ফেক কার্ড নেয় না। আচ্ছা, ফেক কার্ড নেয় না, দেখি আমার এক্সপায়ার কার্ড আছে একটা, এক্সপায়ার কার্ডটা কি কাজ করবে কিনা দেখি, নেয় কিনা। এই কার্ডটা ব্লক কার্ড নিবে কিনা দেখি। আর কার্ড হোল্ডার নেম যেটা, এখন কার্ডের উপরে যে নামটা থাকবে সাধারণত সেই নামটা দিতে হবে। তো দেখি সাবমিট, নেবার কথা না, কারণ কার্ডটা ব্লক, ওই যে নেয় নেই, কারণ কার্ডটাই নেই। সো এটা পেমেন্ট মেথডটা ইউজ করার সময় আপনাকে অবশ্যই একটা ভ্যালিড কার্ড দিতে হবে এখানে। দেওয়ার পরে এখন যখন এগ্রি করবেন তখন আপনার সাবমিট করলে আপনার মেইন চলে যাবে, মানে মেইন ইন্টারফেসটাতে চলে যাবে। সো আমি আমার ইন্টারফেসে চলে যাচ্ছি, কারণ এটাতে এর বাইরে আর দেখানো সম্ভব হচ্ছে না, কারণ আমি এখানে যেহেতু কার্ড অ্যাড করা নাই। সো আমি আমার এখানে চলে যাচ্ছি। আচ্ছা, এটা বাদ দিয়ে এটার বাকিগুলা করি। সাবমিট, যাই হোক, এখানে সাবমিট করলে কি হবে, আপনার বিলিং অপশনটা সেভ হয়ে যাবে। তো আপনার বিলিং অপশনটা যখন সেভ হয়ে গেল তখন তো আপনার মোটামুটি ভাবে শেষ। তো আমি এখানে যেহেতু করলাম না, এটা ক্যান্সেল করে চলে আসি। নো থ্যাঙ্কস, ক্যান্সেল করে বের হয়ে আসি। আচ্ছা, অটোমেটিক আর ম্যানুয়াল পেমেন্টের বিষয়টা কি আপনারা ক্লিয়ার? এগুলোর কারণে কিন্তু এই বিলিং সেটিং এর জন্য কিন্তু বিল সেটিং এর জন্য কিন্তু আপনার অ্যাকাউন্ট কোয়ালিটি নষ্ট হয় অনেক সময়। এখানে কি আপনাদের কোনো কনফিউশন আছে? ওকে, এখন এখানে আসি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, অনেক সময় হয়তো আপনার যে বায়ার থাকবে সেই বায়ার হয়তো আপনাকে কি করবে,
বলতে পারে যে আমার অ্যাকাউন্টটাকে তুমি অ্যাক্সেস করো, আমি অ্যাকাউন্ট অ্যাক্সেসটা ট্রান্সফার করতে পারতেছি না, বা এই ধরনের অনেক হতে পারে বোকা বা নতুন নিউবি কোনো কাস্টমার হইতে পারে যে গুগল অ্যাডস একদমই নতুন। তো সেই ক্ষেত্রে তার অ্যাকাউন্টটাকে কিভাবে আপনার ক্ষেত্রে ট্রান্সফার করবেন সেটাও আমাদের শিখে রাখা প্রয়োজন। অথবা আপনিও প্রয়োজনে যদি কখনো কারোর মাধ্যমে অ্যাড রান করতে চান, তাহলে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টটা কিভাবে আরেকজনের কাছে ট্রান্সফার করবেন সেটাও আমাদের শিখে রাখা প্রয়োজন। সো আমি এখান থেকে একটা সিম্পলি করব, কিভাবে করতে হবে সেটা আমরা একটু দেখি, কিভাবে আমাদের অ্যাড অ্যাকাউন্টটাকে আরেকজনকে অ্যাক্সেস দিব, জাস্ট লাইক ফেসবুক পেজ। সো এটার জন্য করতে হলে আমাদেরকে আবার যেতে হবে, সেটিং অপশনে যেতে হবে, যে সেটআপের এখানে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে আসার পর দেখেন এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। সো আমার এখানে যদি আমি এই অ্যাড অ্যাকাউন্টে যদি আমি কাউকে অ্যাক্সেস দেই, সেক্ষেত্রে আরে গেল কই, সো আমার এই অ্যাড অ্যাকাউন্টে যখন আমি আরেকজনকে অ্যাক্সেস দিব, আমার অ্যাড অ্যাকাউন্ট মানে যে এটা 5299689966, সো এটাকে যখন আরেকজনকে অ্যাক্সেস দিব, তখন প্লাস অপশনে যাই, প্লাস অপশনে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন 5টা অপশন আছে, যে ইমেল অনলি যদি দেই আমি, তাহলে সিলেক্ট করি, তাহলে সে কি কি অ্যাক্সেস পাবে সেটা এখানে দেওয়া আছে। এই দেখেন এখানে সুন্দরভাবে লেখা আছে। ইমেল অনলিতে দিলে শুধু রিপোর্টটা দেখতে পারবে সে, বিলিং এ দিলে সে শুধু বিলিং ইনফরমেশনটা আর বিলের ইনফরমেশন এডিট করা এই দুটো অ্যাক্সেস পাবে। রিড অনলিতে দিলে সে কি বলে ক্যাম্পিং গুলো দেখতে পারবে, বিলিং ইনফরমেশন দেখতে পারবে, আর এদিক দিয়ে রিপোর্ট গুলো দেখতে পারবে, রিপোর্ট এডিট করতে পারবে, এগুলা যা আছে এগুলো আপনারা একটু দেখে নিন। তবে আমরা রিকমেন্ড করব যদি কাউকে এক্সেস তার কারো কাছ থেকে নেন, হয়তো অ্যাডমিন নেওয়ার চেষ্টা করবেন, নাহলে স্ট্যান্ডার্ডটা নেবেন। অ্যাডমিন আর স্ট্যান্ডার্ড সব অলমোস্ট সেম, খালি স্ট্যান্ডার্ডের একটা অপশন কম, সেটা হচ্ছে ইউজার এডিট, আর ইউজার বা ম্যানেজার এডিট করতে পারে না। তো সাধারণত আপনাকে যদি স্ট্যান্ডার্ডও দিতে পারে, অ্যাডমিনও দিতে পারে, বাট চেষ্টা করবেন অ্যাডমিন অপশনটা নেওয়ার যদি কারো কাছ থেকে নেন। সো আমি যদি নিতে চাই, আমি স্ট্যান্ডার্ডটা নেই, যদি নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই অপশনটা এক্সেসটা কাউকে দিতে চাইলে কি করতে হবে, যাকে এক্সেসটা দিব, ধরেন আমি আমার এই অ্যাকাউন্টটাকে এক্সেস দিব। তো আমি যদি আমার এই অ্যাকাউন্টটাকে এক্সেস দেই, তাহলে আমি আমার এখানে ইমেল অ্যাড্রেসটা নিই, ইমেল অ্যাড্রেসটা নিয়ে আমি যদি এখানে দেই, দেওয়ার পর সেন্ড ইনভাইটেশন দিলাম। সো আমার ওখানে একটা ইনভাইটেশন গেছে, আমার এখানে ইনভাইটেশন একটু পরে চলে আসবে। চলে আসছে গুগল অ্যাডস ইনভিটেশন। সেখানে দেখেন অ্যাকসেপ্ট ইনভিটেশনে যদি দেই, কন্টিনিউ, এই দেখেন আমার ইমেলে এই চলে আসছে, এই অ্যাক্সেসটা চলে আসছে। এই যে কর্নারে দেখেন নাম্বারটা দেওয়া আছে ক্যাম্পিং এর, এবং এফডিএন স্যাম্পল অ্যাকাউন্ট এখানে দেওয়া আছে। দেখছেন আমার এখানে অ্যাড হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন এই যে আমার পার্সোনাল গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আছে, আবার যেটা আমি একটু আগে ট্রান্সফার করলাম সেই অ্যাকাউন্ট, এই দুটো অ্যাকাউন্টই এখানে দেওয়া আছে। সো আমি যে কোনো একটা সিলেক্ট করে যেটা কাজ করতে পারি। বা এখানে যদি আমি যাই, যে অ্যাকাউন্টটা থেকে ট্রান্সফার করা হলো, এখানে যদি আপনি একটা রিফ্রেশ দেন, রিফ্রেশ দিলে আপনারা দেখতে পাবেন এখানে আরো একটা ইমেল অ্যাড হয়ে আছে। এই যে পেন্ডিং যেটা আছে সেই ইমেলটা, যে ইমেলটা এখানে অ্যাড হয়ে আছে। যদি আপনার ওখানে কাজ শেষে আপনি যদি ইউজারকে রিমুভ করতে চান, সিম্পল এখান থেকে রিমুভ অ্যাক্সেস দিলে ওটা রিমুভ হয়ে যাবে। সো এতটুকু ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার।
কারো কোনো কোশ্চেন আছে বিটুইন দিস টপিক? ওকে, সো তারপর যে অপশনটা আসতেছে সেটা হচ্ছে গুগল অ্যাডস র্যাঙ্ক। এখন প্রশ্ন হলো, দেখেন আমরা যদি একটু গুগলে যাই, কিছু এগুলা হচ্ছে কিছু আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট মানে অ্যাডের কাজ স্টার্ট করার আগে যে বেসিক জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন সেই জিনিসগুলো আমরা জানতেছি, ঠিক আছে? তো আমরা যখন যাই, আমি যদি এখানে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি লাইক বেস্ট হোস্টিং কোম্পানি, আবে লেখা আসে না কেন, বেস্ট হোস্টিং কোম্পানি যদি আমি সার্চ করি, তাহলে দেখেন এখানে কিছু অ্যাড আসছে, তাই না? এখানে বেশ কিছু অ্যাড আসছে। এখন কথা হচ্ছে, এই যে একটা hostadvice.com আসছে, তারপর ব্লু হোস্ট আসছে। এখন প্রশ্ন হইলো, এরা দুইটাই তো অ্যাড দিছে, তাহলে ব্লু হোস্টটা নিচে কেন আসলো? এটা তো প্রথমেও আসতে পারতো, আসে না প্রশ্নটা? অথবা আপনি যদি ওয়েব হোস্টিং দিয়ে সার্চ করেন, তাহলে দেখেন এখানে অ্যাড আসছে কতগুলা, 4টা অ্যাড। এর মধ্যে হোস্ট অ্যাডভাইস আসছে হচ্ছে সবার উপরে, হোস্ট গেটর আসছে, তারপর তারপর আসছে ব্লু হোস্ট, তারপর আসছে হচ্ছে top10.com, ওয়েব হোস্টিং এর একটা একটা পেজ আসছে। এখন এই 4টার মধ্যে ব্লু হোস্ট বা হোস্টগেটর এরা তো অনেক পুরাতন কোম্পানি, বাট এরা কেন সেকেন্ড বা থার্ড পজিশন আসলো? এটা টপ পজিশনে কেন আসলো না? অথবা যদি আমি একেও বাদ দেই, এই হোস্টগেটর বা ব্লু হোস্ট এই দুইটার মধ্যে কম্পারিজন যদি করি আমি, তাহলে হোস্টগেটর কেন ফার্স্টে থাকবে, ব্লু হোস্ট কেন থাকবে না? এই যে কোশ্চেন গুলা, এটা আমাদেরকে একটু জানতে হবে, এটা কেন হয় সাধারণত। সাধারণত যখন আমরা একটা অ্যাড রান করি, তখন আমরা আমাদের মনের মধ্যে অনেক ধরনের থাকে, একটা কমন চিন্তা ভাবনা থাকে, সেটা হচ্ছে আমি যত পিপিসিতে যত বেশি দিব, মানে কি বলে, আমাদের ধারণা আমি পিপিসি রেট অথবা আমি বিট যত বেশি করব, হয়তো আমার অ্যাডটা তত উপরে আসবে। কিন্তু ফ্যাক্ট কিন্তু সেটা না। ফ্যাক্ট হলো, এখানে যখন আমরা যেমন এসইও করি, একটা সার্চ ইঞ্জিনে আমাদের বিভিন্নভাবে অপটিমাইজ করে একটা কন্টেন্টকে আমাদের টপ পর্যায়ে নিয়ে আসতে হয়, ঠিক একইভাবে আমরা যখন শুধু টাকা খরচ করলে কিন্তু আমাদের অ্যাডটা সবার টপ লিস্টে আসবে না। এই টাকা খরচের সাথে সাথে আমাদের টোটাল অ্যাড সেটআপটা অপটিমাইজেশনের একটা ব্যাপার আছে, এটা এখানে কিছু একটা মার্কিং এর ব্যাপার আছে, র্যাঙ্কিং এর ব্যাপার আছে। সো এই র্যাঙ্কটা ফ্যাক্ট করে কিসের উপর? সেটা হচ্ছে আপনার 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 সিপিসি বিডিং এর উপর, সাথে কোয়ালিটি স্কোরের উপর। সো এই কোয়ালিটি স্কোর জিনিসগুলা কি বা কিসের উপর বেস করে, সেটা হচ্ছে আমাদের একটু জানার প্রয়োজন। যেটা আমি যদি একটা চার্ট দেই, এই জিনিসটা নিয়ে আপনারা একটু খেয়াল করবেন, এটা করতে করতে হয়তো আপনাদেরকে সামনে ইজি হয়ে যাবে। বাট যেই 6-7টা জিনিসের উপর বেস করে কোয়ালিটি স্কোরটাকে মেনটেন করা হয়, সেই জিনিসগুলা একটু এখানে শর্টে লিখে দিই আপনাদেরকে। প্রথমত আপনি যখন দেখবেন, আরে আর্টিকেল আসে কেন রে ভাই, ভার্টিকেল, ভার্টিক্যাল কিউএস ট্যাক্স। ভার্টিক্যাল কিউএস ট্যাক্সটা কি? এটা হচ্ছে আপনি যেই অ্যামাউন্টটা আপনি বিড করবেন, ধরেন এটা বেস করা হচ্ছে এটা আপনার গুড কোয়ালিটি বিডিং, এটা কিসের উপর বেস করে? এখন ধরেন একটা আমরা সিপিসি কিভাবে পাওয়া যায়, আমরা তো এখানে দেখছি, খেয়াল আমরা এখানে দেখেন, আমরা যখন এখানে আমাদের বিভিন্ন ধরনের আছে, আমি যদি ওয়েব হোস্টিং লিখে সার্চ করি, তাহলে এখানে আমরা আমাদের বিভিন্ন টুলস ইউজের মাধ্যমে এটার এভারেজ সিপিসি কত সেটা আমরা তো এখানে জানতে পারি, তাই না? যেমন এটা সিপিসি $34, এভারেজ সিপিসি হচ্ছে $34। এখন আপনি চিন্তা করলেন যে এখন $34 জায়গায় আপনি তো অ্যাবনর্মাল কোনো অ্যামাউন্ট সিপিসি ধরতে পারবেন না। এখন আপনি $34 জায়গায় আপনি তো বলতে পারবেন না যে 0.01 আমি এটা সিপিসি দিব এটা। তাহলে তো ইহো জনমে আপনার অ্যাড এটা সামনে আসবে কিনা সন্দেহ আছে। নিবে, অনেক সময় নিবে, অনেক সময় আপনার ওখানে ইরর দেখাবে যে কি বলে টু লো বাজেট হয়ে যায়, এরকম হয়ে যাবে। কিন্তু যদি নেয়ও, তাহলে আপনি মানে স্বপ্নেও স্বপ্নেও এটা আপনার সার্চে আসবে না আর কি, বিষয়টা এরকম। তো এইরকম যখন এভারেজ সিপিসির উপর বেস করে আমাদের একটা স্ট্যান্ডার্ড সিপিসি রেট আমাদেরকে বিট আমাদেরকে করতে হবে।
সো ওই বিটটা যে স্ট্যান্ডার্ড যে বিটটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে ভার্টিক্যাল কিউ স্ট্যাক্স বা ওইটার ওই বিডিং অপশনটাকে। এখন ধরেন $34 জায়গায় আমি যদি এটাকে ধরেন আমি $20 দিলাম স্মার্ট বিডিং সিস্টেমে, $20 দিলাম এবং বললাম যে গুগলকে বললাম যে আমাকে ম্যাক্সিমাম $20 কাটতে পারবা আমার কাছ থেকে এক একটা ক্লিকের জন্য, এর বেশি কাটতে পারবা না, বরঞ্চ কমে যদি তুমি পারো কাটবা। সো স্মার্ট সিপিসি সিস্টেম বিডিং সিস্টেমটা অ্যাড করলে এটা আপনার সামনে দেখবো যখন করব। তো স্মার্ট বিডিং সিস্টেমটা যখন আমরা সিলেক্ট করব তখন আমাদের কি হবে, এটা অপটিমাইজ করে ধরেন অনেক বেশি যখন ক্লিক বাড়বে তখন আস্তে আস্তে কস্টিংটা কমে আসবে, মানে সিটিআর রেটটা যখন বাড়বে তখন কস্টিংটা আস্তে আস্তে কমে আসবে। তো এটার উপর বেস করে মার্কিং করা হয়। তারপর আপনার যেটা আসে সেটা হচ্ছে আপনার হিস্টোরিক্যাল পারফরমেন্স, মানে আপনার প্রিভিয়াস যে ইগুলা ছিল, মানে আপনার কিওয়ার্ডের যে প্রিভিয়াস হিস্ট্রি যদি পারফরমেন্স ভালো থাকে সেটার উপর হিস্টোরিক্যাল পারফরমেন্স, মানে সেটার উপর বেস করে অনেক সময় এটার পারফর্ম করা হয়, স্কোর কোয়ালিটি স্কোর কাউন্ট করা হয়। অনেকের কাছে হয়তো জিনিসগুলো আপনারা বুঝতেছেন না, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিনিস নিয়ে আপনারা একটু গুগল করে দেখবেন, গুগল করলে আপনার জিনিসটা আরো ইজি হবে, কারণ যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করতেছি, যতটুকু মাথায় আসতেছে, বাট ইন ডিটেল বলতে গেলে অনেক সময় নিবে এবং এটা ইন ডিটেল মানে আলাদা আলাদা টপিক হয়ে যাবে তখন। সো সিটিআরটা কি আপনার সিম্পলি আমরা সিটিআরটা দেখছি ক্লিক থ্রু রেট, যে ইমপ্রেশনের উপর বেস করে আমাদের এইটা হয়, এবং ইমপ্রেশন এবং ক্লিককে বেস করে এই সিটিআরটা কাউন্ট করা হয়। এখন এই সিটিআরটা যত বাড়বে ততই ভালো, বাট গুগল অ্যাডস এর একটা এভারেজ সিটিআর আছে, নর্মালি ওরকম হলে আমরা এভারেজ ধরে থাকি। সেইটা হচ্ছে আপনার যখন আপনার অ্যাডভার্টাইজমেন্ট দিবেন, আপনার যেহেতু আমরা চেষ্টা করি যত লো পারা যায় আমরা তত লো বিডিং করি, সেক্ষেত্রে আপনার সিটিআর যদি কত 1.9 মোস্ট প্রবাবলি 1.9 থেকে 2 না 1.99 বা 1.9 না সরি, এটা হবে কত, এটা হলো একের নিচে প্রায় 0.35 টু 1.9%। এটা যদি আপনার সিপিএ রেট হয়, ঠিক আছে, মানে পেইড অ্যাডস এর জন্য, তাহলে আপনার অ্যাডটা এভারেজ পজিশনে আছে আর কি, আপনার এভারেজ পজিশনে আপনার কিওয়ার্ড গুলা করা হয়েছে। এবং যত বেশি হবে তত ভালো, যত বেশি হবে তত ভালো, আমি আবার বলি, তার মানে কি আপনি যখন ইমপ্রেশন হিসেবে যদি আপনাকে করা হয়, আপনি যদি সিপিআই বা কস্ট পার ইমপ্রেশন যদি আপনাকে কস্ট করা হয়, খরচ ধরা হয়, তাহলে আপনি 1000 ইমপ্রেশনের জন্য ধরেন $1 আপনাকে চার্জ করলো। এখন 1000 ইমপ্রেশনের মধ্যে যদি আপনার 1000-এর মধ্যে যদি একটা ক্লিকও না পড়ে, তাহলে তো আপনার সিটিআর অনেক সরি সিপিসি অনেক বেশি বেড়ে যাচ্ছে, তাই না? সিপিসি মানে কস্ট পার ক্লিকটা তো অনেক বেশি বেড়ে যাচ্ছে। সো আমরা চেষ্টা করব এমন কিওয়ার্ড গুলো রিসার্চ করার যেগুলো সিটিআরটা অনেক বেশি আসে। বুঝাতে পারতেছি? মানে এখানে এভারেজ যদি 0.35% থেকে 1.9% এর মধ্যে থাকে, তাহলে এটা এভারেজ ফর পেইড অ্যাডস, বাট এটা ইট শুড বি মোর দ্যান 5%। এটা হচ্ছে আমার অপিনিয়নে, এটা আরো বেশি হওয়া উচিত, কারণ 1000 ইমপ্রেশনে আপনার একটা ক্লিক করলে আপনার সিপিসি পড়ে যায় অনেক বেশি। তো আমরা চেষ্টা করব যত মানে এমন একটা কিওয়ার্ড রিসার্চ করে এমন ভাবে অ্যাড সেট আপ করতে যেন সিটিআরটা বেড়ে যায়। তারপর যেটা আসতেছে ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি। এইখানে ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটিতে যেটা আছে, ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি যেটা দেখলাম, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বেশ কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হয়। তারপর আপনি ধরেন যে অটোমেটিক পেমেন্ট যদি হয়, আপনার ধরেন অটোমেটিক পেমেন্ট করতে করতে বাঙালিরা তো মাথার মধ্যে গিজ করে শয়তানি বুদ্ধি, মানে সরি টু সে। তো এটা যেমন অনেকেই করে কি, ধরেন কার্ডের এক্সপায়ারিং হয়ে যাচ্ছে বা হয়ে যাচ্ছে, এই সময় একটা অ্যাড ক্যাম্পিং রান করে। সো অটোমেটিক চার্জ করতে করতে দেখা যায় একটা বড় একটা অ্যামাউন্ট পেন্ডিং হয়ে গেছে, ওই দিক দিয়ে কার্ড ডিসেবল হয়ে গেছে। তো কার্ড ডিসেবল হয়ে গেলে ওই যেই পেন্ডিং অ্যামাউন্টটা ওটা পুরো থাকে, ওটা আর পেইড হয় না। তখন কি হয়, তখন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টসের উপর এটা একটা প্রভাব ফেলে, তখন অ্যাকাউন্ট কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। অথবা আপনি যদি বারবার ওই যেটা বলছিলাম, ফেসবুকেও এখন এটা শুরু করছে, বারবার যদি আপনি ক্যাম্পিং রান করেন আর পজ করেন, কমপ্লিট না করেন, অথবা আপনি যদি তুলনামূলক অনেক কম বিডিং করেন, মানে অ্যাবনর্মাল বিডিং করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাকাউন্ট কোয়ালিটির উপর প্রভাব ফেলবে।
এছাড়াও যদি আপনার অ্যাকাউন্টের ডিটেলটা না থাকে, 100% অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টটা 100%লি ফিল আপ করা না থাকে, মানে কমপ্লিট না করা থাকে, সেক্ষেত্রেও আপনার অনেক এই ধরনের কোয়ালিটির উপর একটা প্রভাব ফেলবে। তারপর যেটা আসতেছে অ্যাড কপি রিলেভেন্স। অ্যাড কপি রিলেভেন্সটা কি, আপনার অ্যাডের যেই আপনার অ্যাডের কন্টেন্ট গুলা, এগুলা যদি আপনার কপি করা থাকে সরাসরি, বা কোনো কিছু কোনো একটা অ্যাডকে লেখালেখি, যেমন টাইটেলটা বা ভিতরে ডিসক্রিপশন, স্মল ডিসক্রিপশন যেটা আছে, এইগুলো যদি কপি থাকে, তাহলে তাহলে দেখা যাচ্ছে যে আপনার ওই এই রিলেভেন্স এইগুলো দেখে আপনার কোয়ালিটিটা, মানে অ্যাড কোয়ালিটিটা একটু নষ্ট হয়ে যায়, ব্যাড কোয়ালিটি স্কোরটা একটু কমে যায় এটার মধ্যে। তারপর আসতেছে হচ্ছে কিওয়ার্ডের বিষয়টা। কিওয়ার্ড কিওয়ার্ডের বিষয়টা হচ্ছে এমন একটা কিওয়ার্ড রিসার্চ, যেটা বলছিলাম সিটিআর রেট বাড়ানোর বিষয়। ধরেন এমন একটা কিওয়ার্ড আপনি সিলেক্ট করলেন যেটা আপনার অ্যাডভার্টাইজমেন্টের সাথে অ্যাকচুয়ালি যায় না। এখন আপনি ধরেন বিরিয়ানির দোকান দিবেন, এখন আপনি বেস্ট বিরিয়ানি হাউসের জায়গায় এখন আপনি দিলেন যে, আপনি কিওয়ার্ড দিলেন ফর এক্সাম্পল যে বেস্ট রেস্টুরেন্ট। এখন আপনার সেল হওয়া দরকার বিরিয়ানি। এখন যার রেস্টুরেন্টের উপর কমন একটা আছে, রেস্টুরেন্টের উপর যার কিওয়ার্ড কিওয়ার্ড দিয়ে যে সার্চ করতে রেস্টুরেন্ট, তো সেই তো আপনার বিরিয়ানির একটা সাধারণত আসার কথা না, আসলেও সেটা তো ক্লিক করার কথা খুবই কম। কারণ আমি খুঁজতেছি রেস্টুরেন্টে আমি অনেক কিছুই খাইতে পারি, নট অনলি বিরিয়ানি খাবো বিষয়টা তা না, বা বিরিয়ানি যে রেস্টুরেন্ট সব রেস্টুরেন্টে থাকবে তারও কোনো গ্যারান্টি নেই, তাই না? তো সেক্ষেত্রে আপনার কিওয়ার্ডটা রিলেভেন্স হইতেছে না, আপনার রিলেভেন্ট না হওয়ার কারণে কি হচ্ছে না, আপনার সিটিআর কমে যাচ্ছে, আর আলটিমেটলি সিটিআর কমলে সিপিসি বেড়ে যাচ্ছে। তো এগুলা হচ্ছে এইগুলো একটা ফ্যাক্ট। তখন কিওয়ার্ড রিলেভেন্সের উপরে কি হয়, আপনার এই অ্যাড কোয়ালিটি স্কোরটা বেস করে। তারপর যেটা ফাইনালি এবং মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজের যে অপশনটা আছে, ল্যান্ডিং পেজের কোয়ালিটিটা বা লুকটা, এটা অবশ্যই অ্যাট্রাকটিভ হইতে হবে। ফর এক্সাম্পল, আপনি ই করলেন, সুন্দর একটা অফিসের থেকে একটা একটা কর্পোরেট অফিস থেকে আপনি একটা অফার পাইছেন। মনে করছেন যে যে কর্পোরেট অফিসটা হয়তো আপনি চিনেন না, বাট যে ওদের ওদের কথাবার্তা বলে শুনে আপনার মনে হইতেছে যে না, এটা বড় একটা কোম্পানি। এখন আপনি একটা রেপুটেড কোম্পানিতে জব করেন অলরেডি, এখন আপনি আরেকটা জায়গা থেকে অফার পাইছেন। এখন যে দেখলেন অফিসের অবস্থা তো 12টা, হ্যাঁ, অফিসে সব কনজাস্টেড অবস্থা, একটার সাথে একটা, মানে মেশানো ডেস্ক, বসার কোনো জায়গা নাই, বসার আলাদা ডাইনিং স্পেস নাই, আলাদা একটু নাই, হ্যাং আউটের জায়গা নাই। এখন এই কনজাস্টেড নর্মাল টিপিক্যাল যে অফিসগুলো হয়ে থাকে সাধারণত, তো আপনি একটা ইন্টারন্যাশনাল কোয়ালিটির অফিস থেকে ওই অফিসে যখন যান, ওই অফিসে আপনাকে ডেফিনেটলি আপনার মন চাইবে না ওই অফিসে, বা ট্রাস্টিং ইস্যুটা আসবে না। আমি আরেকটু করে ডিটেলে বলি। মাঝখানে আমার লাস্ট এই জবের আগে, এখন যেখানে আছি তার আগে একটা জবে, সেখানে আমি খুব কম ছিলাম, 2-3 মাসের, সরি 6 মাস ছিলাম। তো 6 মাসে থাকার 6 মাস ছিলাম, তার কারণ ছিল তার অফিস ইটা এনভায়রনমেন্টটা। সো অফিস এনভায়রনমেন্টে আমি যখন ইন্টারভিউ, কিছু লোকজনের ইন্টারভিউ কল করছিলাম, সো আমি নিজে যেটা ফিল করছিলাম যে অফিস স্পেসটা খারাপ, বা যদিও আমাকে বলা হয়েছিল যে আমাকে আলাদা অফিস দেওয়া হবে, আলাদা ফ্লোরে, পরবর্তীতে দেওয়া হয় নাই। সো ওই অফিস স্পেসের কারণে কিন্তু আমি 6 মাসের বেশি ওখানে স্টে করতে পারি নাই, কারণ অফিসের কল ইটা ভালো ছিল না, খুব কনজেস্টেড ছিল, প্লাস ওখানকার যেই কি বলে এনভায়রনমেন্টটা, সেটা আমাকে স্যুট করতেছিল না। সো ওখান থেকে তারপর আমি কিন্তু কুইকলি মুভ করি। তো এই যে বিষয়টা ল্যান্ডিং পেজে, যেটা আপনার ভিজিটর যখন আসবে, ধরেন অ্যাড দেখলো, অ্যাড দেখে যখন আসলো আপনার পেজে আসার পরে যে দেখলো যে ল্যান্ডিং পেজে যেমন ইনফরমেটিভ কিছু নাই, অথবা যেটা দেখে আপনার যে কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট কিছু নাই ল্যান্ডিং পেজে, তখন কিন্তু আলটিমেটলি আপনার যে গোলটা, সেটা কিন্তু বাস্তবায়ন হবে না, এবং বাউন্স রেট বেড়ে যাবে। বাউন্স রেট বেড়ে গেলে কি হবে, আস্তে আস্তে আপনার অ্যাড কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। সো এই যে কোয়ালিটির যেগুলা দেখলাম, এগুলোর উপর বেস করে একটা কোয়ালিটি স্কোর করা হয়। এখন যখন কোয়ালিটি স্কোর করা হয়, এই কোয়ালিটিটা স্কোর করে, মানে এই স্কোরের পর প্লাস এই কোয়ালিটি স্কোর প্লাস আপনার যে সিপিসি রেট, সেটার উপর বেস করে কি হয়, আপনার র্যাঙ্কটাকে ক্রিয়েট করা হয়। এখন আমি যদি একটা উদাহরণ দিই, এটা ধরে একটা সিরিয়াল ধরি, সার্চ ইঞ্জিনের সিরিয়াল, মানে যে এইগুলা ধরা হয়,
আচ্ছা, আমার কথা কি এই পর্যন্ত বুঝতেছেন? আমি কিন্তু এই কিছু ক্যাজুয়াল কথাবার্তা বলছি তো এখানে, এখানে অনেক কিছু না বুঝতেও পারেন। এই কথাগুলো যেগুলো বলছি এগুলো একটু মানে বুঝতেছেন কি রিলেভেন্ট, মানে কি হিসেবে আমি বললাম বা কোন পারপাসে বললাম? ওকে। সো তারপর এখন দেখেন এখানে যেটা বলছিলাম, এখানে ধরেন ৪ টা কোম্পানি দেওয়া আছে। একটা হচ্ছে হোস্টিঙ্গার, তারপর হচ্ছে ব্লুহোস্ট, তারপর হোস্ট অ্যাডভাইস, আর একটা হচ্ছে হোস্টগেটর। তাই না? সো এখানে আবার নতুন আরেকটা আসলো। ওকে। সো আমি এই কয়টার উপর একটা মেজার করব, কিভাবে র্যাঙ্কটাকে ওরা ক্যালকুলেট করে সেই জিনিসটা আমি এখানে একটু দেখব। সো আমি যদি হোস্টগেটরকে আমি একটা কোম্পানি ধরি, এটা হলো কোম্পানি, এটা সিপিসি, আরটা হচ্ছে কোয়ালিটি স্কোর, কিউএস, ঠিক আছে? সো কোম্পানি একটা যদি আমি হোস্টগেটর ধরি, আই জ্বালা, কম একটা হোস্টগেটর, তারপর আসতেছে হচ্ছে এই যে ক্লিক করলাম না দেখতে, এই জন্য কিন্তু ওরা অলরেডি টাকা খাইছে, ওরা একটা ক্ষতি করে দিলাম। হোস্ট অ্যাডভাইস, তারপর যেটা আসতেছে হোস্টিঙ্গার, তারপর আসতেছে ব্লুহোস্ট, ব্লুহোস্ট। এখন ধরেন এখানে হোস্টগেটর ধরেন সিপিসি ফর এক্সাম্পল, ও দিছে হচ্ছে $5 করে পার সিপিসি, আর হোস্ট অ্যাডভাইস ধরেন দিছে হচ্ছে $12 করে। এখানে আপনার হোস্টিঙ্গার ধরেন দিছে হচ্ছে $3 করে, ধরেন ব্লু হোস্ট দিছে হচ্ছে সাপোজ $7 করে। এখন যদি আমরা করি, মানে আপনার হোস্টগেটরের যদি আমি কিউএস করি, কোয়ালিটি স্কোর চেক করি, সাপোজ কোয়ালিটি স্কোর কিন্তু করে হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে। সো আমি কোয়ালিটি স্কোর ধরেন ওকে 10-এর মধ্যে 9 দিলাম। তা হোস্ট অ্যাডভাইস ধরেন ওর কোয়ালিটি স্কোর ধরেন ওর 6 দিলাম। তারপর হচ্ছে হোস্টিঙ্গারে ধরেন 7, ব্লু হোস্টে ধরেন 5। এখন যখন একটা র্যাঙ্ক, মানে অ্যাড র্যাঙ্ক যখন আমরা করি, তখন এটাকে ক্যালকুলেশন করা হয় হচ্ছে অ্যাডস র্যাঙ্ক ইজ ইকুয়াল টু, এই ফর্মুলাটা মনে হয় আপনাদেরকে অন্য একটা পারপাসে দেখানো হয়েছিল, সিপিসি গুণ কিউএস, সিপিসি গুণ কিউএস ইজ ইকুয়াল টু অ্যাডস র্যাঙ্ক। সো এখন যদি সিপিসি ধরা হয় আপনার ইসে যাই, সরি এখানে আরেকটা কলাম বাড়াইতে হবে, ইনসার্ট গো লেফট কলাম রাইট, ওকে। সে 5 নং কত আসতেছে গুণ করলে, 5 নং 45, এখানে 6 বারং কত, 72 না, 3 সাথে 21, 5 সাথে 35। এখন দেখেন হোস্ট অ্যাডভাইস ওর কিউএস কম কিন্তু সিপিসি বেশি, এই কারণে যাই হোক দুইটার গুণফল হচ্ছে কত, 72, সবচাইতে বেশি আছে। তাহলে কি হবে, হোস্ট অ্যাডভাইস সার্চ ইঞ্জিনের ফার্স্ট র্যাঙ্কে যাবে। এখানে সেকেন্ড পজিশনে আছে হচ্ছে 45, 45-এ দেখেন সিপিসি কিন্তু কম হোস্টগেটরের, কিন্তু ওর কিউএস ছিল কি বেশি, বেশি থাকায় ওর অ্যাডস র্যাঙ্ক আসছে 45, সো ও যাচ্ছে হচ্ছে সেকেন্ড পজিশনে সিরিয়ালে। তারপর 3 সাথে তারপর হচ্ছে 5 সাথে 35, ব্লু হোস্টেরও সিপিসি মোটামুটি বেশি, আবার এখানে কিউএসও হলো এভারেজ, তাহলে ও আসতেছে 35, ও আসতেছে 3 নম্বরে। আর হোস্টিঙ্গার হচ্ছে সিপিসি অনেক কম কিন্তু কিউএস মোটামুটি ভালো, কিন্তু তবুও সে কি করতেছে, তার অ্যাড র্যাঙ্ক আসছে 21,
সো তার 3 সাথে 21, সে আসতেছে লাস্ট পজিশন বা ফোর্থ পজিশনে। ঠিক আছে? এখন এই 4টাই যে কোম্পানি, বিষয়টা কিন্তু তা না। আরো কোম্পানি কিন্তু আছে অন্যান্য পেজে অ্যাডে আসতেছে। আমরা যদি একটু দেখি যদি নিচের দিকে কি আরো অ্যাড আছে কিনা। সো নিচের দিকে যদি যাই, দেখি নিচের দিকে অ্যাড আছে কিনা। পরের পেজে কিন্তু দেখেন, পরের পেজেও কিন্তু আরো কিছু অ্যাড আছে, অন্য অ্যাডও আছে, হোস্টিকেটরের অ্যাড আছে। তো এই যে পরের পেজে যে আবার অ্যাডগুলো আছে, এগুলো কিন্তু ওদের এই অ্যাড ক্যাম্পিং এর উপর কি করতেছে, ওই জিনিসগুলা বেস করতেছে, এই ক্যালকুলেশন গুলো আসতেছে প্রতিটার ক্ষেত্রে। সো এগুলাকে এইগুলো কি বলে, অ্যাড র্যাঙ্ক গুলোর উপর বেস করে কি করতেছে, আপনার সার্চ ইঞ্জিনের এই সিরিয়াল গুলা মেনটেন করা হইতেছে। এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে এতটুকু, কিভাবে র্যাঙ্ক গুলা করে। এখন প্রশ্ন হলো, আমরা তো এটা শিখলাম যে কিভাবে, এটা জানলাম যে কিভাবে র্যাঙ্কটাকে মেজার করা হয় বা বের করা হয়, কিন্তু আমরা এটা চেক করব কিভাবে? সো ইটস সিম্পল। আপনি চেক করতে হলে আপনি যখন অ্যাড গুলোকে রান করবেন তখন আপনি আপনার ইসে যেতে পারেন, টুলসে যাবেন। টুলসে না, সরি। নতুন এটাতে আসছে না এখন, হয় ওভারভিউ। আচ্ছা, পুরানটাতে দেখি। আপনি যখন কিছু অ্যাড রান করা শুরু করবেন তখন আপনার এই বাই মেনুগুলা এরকম এরকম চলে আসবে, অনেক ধরনের আপনার ক্যাম্পিং এর উপর বেস করে চলে আসবে। সো এখানে দেখেন, আমার এখানে যখন আপনি যাবেন দেখেন বাম পাশে দেখবেন কিওয়ার্ড একটা অপশন আছে। কিওয়ার্ডের এখানে গিয়ে আপনি দেখবেন হচ্ছে কিওয়ার্ডের অডিয়েন্স, না কিওয়ার্ড, হ্যাঁ কিওয়ার্ডের এখানে কিওয়ার্ডে যখন ক্লিক করবেন, কিওয়ার্ডে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে কলামে যাবেন, কলামে মডিফাই কলামে ঢুকবেন। মডিফাই কলামের পরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে আপনি দেখবেন এখানে কোয়ালিটি স্কোর যে অপশনটা আছে। তো এখানে দেখেন আমার কিছু জিনিস টিক দেওয়া আছে। আমি যখন এই কারেন্ট কোয়ালিটি স্কোর গুলো দেখবো তখন এই যে এই কোয়ালিটি স্কোর টিক টুক দিয়ে এক্সপেক্টেড সিটিআর, তারপর অ্যাড রিলেভেন্স, এগুলা সিলেক্ট করে যখন অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই দিলে কি হবে, এই যে বোর্ডটা দেখতেছেন সামনে সার্চ কিতে, যখন আমার অ্যাডগুলো এখন সব পজ করা আছে, যখন অ্যাডগুলো রান করা থাকবে, রান করা হবে, তখন এখানে আপনি আপনার এইগুলো দেখতে পাবেন, ওই কোয়ালিটি স্কোর গুলো সহ আপনি এখানে অ্যান্সার গুলো, মানে ওই এগুলো দেখতে পাবেন। বুঝাইতে পারছি বিষয়টা, কেমনে পাবেন স্কোর গুলা কিভাবে। তো এই স্কোর গুলা দেখে আর কি পরে আপনি ওখানে এডিট বা কোনো কিছু করবেন, যেমন মানে স্কোরটা বাড়ানোর জন্য যা যা করতে হয়। এ পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে করেন। এবার কোশ্চেন করেন। এবার আপনাদের কোশ্চেনের পালা।
ওকে, যদি আর কোনো কিছু জিজ্ঞেস করার না থাকে তাহলে এই ছিল আজকের মোটামুটি ক্লাস। নেক্সটে আমরা আস্তে আস্তে এইগুলা শিখবো, মানে যত ধরনের অ্যাডগুলো আছে সেগুলো আমরা দিব, মানে প্র্যাকটিস করব। আর এখানে একটু আপনাদের হোমওয়ার্কগুলো করতে হবে, কারণ আপনারা যদি এখানে না করেন আপনার প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারবেন না যখন রিয়েল কাজের মধ্যে যে বিপদে পড়বেন, ঠিক আছে? সো একটু কষ্ট করে হোমওয়ার্কগুলো করেন। আর যে বলছি একটা জায়গায় স্ক্রিনশট রেখে দিতে, সো স্ক্রিনশটগুলো রেখে দিবেন, রেখে জাস্ট ওই যে আপনাদের ফোল্ডারে আপলোড করে দিন, ঠিক আছে? অথবা মেসেঞ্জারে দিয়ে দিন, আপলোডই করে দিন, মেসেঞ্জারে দেওয়ার দরকার নেই। সেই ছিল, যদি না থাকেন, কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই। নেক্সট ক্লাস কালকে হবে ইনশাল্লাহ, সব ঠিকঠাক থাকলে। সো লিভ নিলাম সবাই, হ্যাঁ।